সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কবি অহ নওরোজ। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, অনেক ভালো আছি, অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। আমরা জানি যে আপনার জন্ম যশোর জেলায় অভয়নগরে এবং আপনি ঢাকার সম্পাদনা পেশার সাথে জড়িত। তো একটু ডিটেলসে জানতে চাই যে আপনার জীবনে আপনার অনেক বড় বড় অর্জন রয়েছে এবং এখন বর্তমানে আপনি বার্লিংয়ের হুম্বোল্ট বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ভাষাতত্ত্ব ও জার্মান সাহিত্য নিয়ে অধ্যয়নরত রয়েছে। এই যে তরুণ কবি বলা যেতে পারে, সো সেই জায়গা থেকে এই অর্জনগুলো এবং এত ভালো জায়গায় সুনাম অর্জন করা সবকিছু মিলিয়ে জার্নিটা কেমন ছিল আপনার জন্য? আমি যখন প্রথম লেখালেখি শুরু হয় আমার কলেজ থেকে, তো কলেজে আমি যখন যাই পাশাপাশি বাংলা ভাষার প্রতি আমার এক ধরনের আগ্রহ তৈরি হয় এবং সাহিত্যের প্রতি আগ্রহ তৈরি হয়, কবিতা পড়া, কবিতা লেখা, সেই সময় থেকেই আমার মূলত শুরু। তারপর আমি ঢাকায় চলে আসি এবং সেই অনুরাগ থেকে ঢাকায় এসে বিভিন্ন পত্রপত্রিকার সাথে আমার সংযুক্তি ঘটে। ঢাকায় পড়াশোনার পরে একটা সময় আমি পত্রপত্রিকায় কাজ করি এবং সম্পাদনার সঙ্গে জড়িত হয়ে পড়ি। তার ভেতরে আমি একটা সময় চেয়েছিলাম যে অন্য একটা ভাষা শিখতে। তো জার্মান সাহিত্য আমাকে প্রচণ্ড পরিমাণে আগ্রহ সৃষ্টি করে, জার্মান মহাকবি গোথে এবং শিলার এই দুজনের কারণে। তখন আমি জার্মান শিখতে শুরু করি এবং একটা পর্যায়ে জার্মানি থেকে আমি একটা স্কলারশিপ পাই। তো সেইটার বদলাতে আমি জার্মানিতে চলে যাই এবং সেখানে গিয়ে এখন আমি পড়াশোনা করছি ওই দেশের সাহিত্য নিয়ে। তো এটাই হচ্ছে আমার যাত্রা এবং এর মধ্য দিয়ে এই সময়ের ভেতরে আমার অনেকগুলো বই বের হয়। তো এবং আপনার একটা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে, সেটা সম্পর্কে যদি একটু আমাদের বলতেন। আমার একটা বই বেরিয়েছিল হচ্ছে কম্বুরেক পদাবলী, গত বছর 2024 সালে। এই বইটি অনুপ্রাণন প্রকাশন নামে একটা প্রকাশন প্রকাশিত করে এবং এই বইটা নিয়ে কিছুটা আলোড়ন সৃষ্টি হয় আমার কবি বন্ধু যারা আছেন, যারা কবিতার পাঠক, তাদের ভেতরে। আমি তখন জার্মানিতে ছিলাম এবং বইটার পাণ্ডুলিপি জার্মানিতেই রেডি হয়েছিল, আমি ওখান থেকে পাঠিয়েছিলাম বাংলাদেশে। বাংলাদেশ থেকে যখন প্রকাশিত হয় বইটি, আমি 6 মাস কি 7 মাস পরে বইটা আমি হাতে পেয়েছিলাম। বইটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি হাতে পাইনি এবং সেইটার ফিডব্যাক আমি বিদেশে বসে পাই আর কি। তো এইটা একটা অন্য ধরনের অনুভূতি যে দেশে থাকলে তো সবার কাছ থেকে ফিডব্যাক সামনাসামনি নেওয়া যায়, দেশের বাইরে বসে দেশের মধ্যে যে অর্জন করেন, সবার সম্মান যে একটা গ্রহণ করা এবং ভালোবাসা, এটা কেমন লাগছিল আপনার ওই মোমেন্টে? এটা ভাষায় প্রকাশ করা আসলেই খুব কঠিন, কারণ কেউ তখন আমাকে সামনাসামনি কোনো ফিডব্যাক দিতে পারছে না, হয়তো আমাকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা কেউ ফেসবুকে পোস্টে লিখছে, এইটাই আর কি। তো সেটা একটা খারাপ লাগাও ছিল যে দেশে কেন নেই এখন। হ্যাঁ, সেটা অবশ্যই, সবার সাথে দেখা করতে পারলে খুব ভালো হতো। হ্যাঁ, সেটা তো অবশ্যই খুবই খারাপ লাগা ছিল এবং আমি বইটা যে কথা বলেছি 7 থেকে 8 মাস পরে আমি বইটা স্পর্শ করতে পেরেছিলাম যে বইটা আমার বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে এবং আমি লিখেছি, কিন্তু আমি সেটাকে দূরে থাকার কারণে স্পর্শ করতে পারিনি। সেটা একটা অনন্য অনুভূতি। এবং আমরা জানি যে আপনি 2021 সালে পেইন বাংলাদেশ সাহিত্য পুরস্কার লাভ করেছেন। এই অর্জনটা আপনার জন্য কেমন ছিল? অনুভূতি কেমন কাজ করেছে? এই অর্জনটাও অনেক ভালো অনুভূতি ছিল এবং আরও এটা একটা দুঃখ লাগার অনুভূতি একসঙ্গে ছিল, কারণ পুরস্কারটা যখন দেওয়া হয় তখনও আমি জার্মানিতে এবং পুরস্কারটা দেওয়া হয় ধানমন্ডিতে এবং সেটা নিয়ে অনেক নিউজ হয়, সবাই ছবি তোলে একসঙ্গে। আরও অনেক তরুণ লেখক একই সঙ্গে পুরস্কার পেয়েছিলেন। তো আমি নির্বাচিত হয়ে এটা আমি জানতে পারি হচ্ছে নিউজের মাধ্যমে। নিউজের একদিন আগে সম্ভবত আমাকে একটু জানানো হয় যে আপনি পুরস্কারটি পেয়েছেন। তারপরে আমি যখন ফেসবুক খুললাম তখন দেখলাম যে সবাই ছবি পোস্ট করেছে এবং সেটা নিয়ে নিউজ হচ্ছে, সবাই সবার সঙ্গে দেখা করেছে, কিন্তু ওই ছবিতে আমি নেই। আমি পুরস্কার পেয়েছি কিন্তু যে গ্রুপ ফটো সেটার ভেতরে আমি নেই। তো পুরস্কারটা আমি গ্রহণও করতে পারিনি। পুরস্কারের যে অর্থমূল্য সেটা আমি এইবার এসে গ্রহণ করতে পেরেছি। তো এইটা একটা অন্যরকম অনুভূতি, একই সঙ্গে ভালো লাগা এবং খারাপ লাগা, এক ধরনের মিশ্র অনুভূতি। এবং এইবারের যে ব্যাপারটি ঘটেছে সেটা হচ্ছে যে এই মাসেরই আগস্টের 3 তারিখে আপনার আরেকটি বই রিলিজ হয়েছে। সেই বইটি রিলিজ হয়েছে কলকাতাতে। আমি চেয়েছিলাম যে কলকাতার যে পাঠকরা আছেন তাদের কাছেও যেন আমি পৌঁছাতে পারি। তো সেই অনুভূতি থেকে আমি কলকাতার একটা প্রকাশনীকে আমার বইয়ের পাণ্ডুলিপিটি দিই এবং তখন আমি জার্মানিতে। তো দেওয়ার পরে তার প্রায় 15 থেকে 20 দিন পরে আমার একটা মেইল আসে যে আমার পাণ্ডুলিপিটি সম্পাদনা পরিষদ থেকে সিলেক্ট হয়েছে এবং বইটি প্রকাশিত হবে। আমি তখন জার্মানিতে আছি এবং বইটি কলকাতায় কাজ চলছে। বইটির শেষ প্রুফ আমি জুলাই মাসের শেষের দিকে দেওয়ার পরে তখন আমার প্ল্যান ছিল যে আমি এই সময় বাংলাদেশে যাব। তো কলকাতার যে প্রকাশক
তিনি আমাকে বললেন যে আমি ওই সময় বাংলাদেশে যাব, আমরা বাংলাদেশে এটার প্রকাশনা উৎসব করি। তো সেইভাবে বইটি আমি পাঠালাম জার্মানি থেকে, কলকাতা থেকে বইটি প্রকাশিত হলো এবং ঢাকায় গত 3 তারিখে পাঠ উন্মোচন হলো। এটাও একটা অন্যরকমের অনুভূতি। আমি জানি না আমার সঙ্গে কেন এরকম হচ্ছে, তবে খুব আনন্দ লাগছে যে বইটা আমি হাতে ধরে দেখতে পেরেছি। আচ্ছা, আপনি যেখানেই থাকুন না কেন আপনার বই কিন্তু সর্বত্র পৌঁছে যাচ্ছে, এটা একটা দারুণ বিষয়। আপনি একটু বইটি আমাদেরকে দেখাবেন, দর্শকদের দেখাবেন এবং বইটি সম্পর্কে বলবেন। আচ্ছা, এই বইটির নাম হচ্ছে সান্ধ্য সনেট সমূহ। তো নাম দেখেই বোঝা যাচ্ছে এটা একটা সনেটের বই। আমার এক ধরনের প্রচেষ্টা ছিল যে মাইকেল মধুসূদন পরবর্তী যে অমিত্রাক্ষর ছন্দের যেই কাটাছেঁড়া অনেকজন অনেক রকমভাবে সেটাকে ব্যবহার করেছেন, আমি চেষ্টা করেছিলাম সেটাকে আমার মতন করে আমার একটা ভাষা তৈরি করার। সেই জায়গা থেকে এটার একটা প্রচেষ্টা ছিল এবং সেইভাবেই কবিতাগুলো লেখা এবং সেভাবেই বইটি হলো। আমি জানি না এর বেশি আমি আর কি বলতে পারি, পাঠকরাই আসলে বলবেন বইটি কেমন লেগেছে, কবিতাগুলো কেমন, কবিতার ভাষাটা কেমন, উপমা উৎপ্রেক্ষা সেগুলোর ব্যবহার কেমন, সেগুলো পাঠকরাই ভালো বলতে পারবেন। আচ্ছা, আপনার নামটা কিন্তু খুব ইউনিক, অহনরজ। এই নামটির পেছনের গল্পটা বা নামটি কে রেখেছে এবং নামটি আপনার নিজের দেওয়া কিনা সবকিছু একটু জানতে চাই, আসলে দর্শকরা একটু জানতে চান। এটা খুব একটা ইন্টারেস্টিং গল্প। আমি যখন কলেজে পড়ি, একটু আগেই সেই কথা বলেছি, কলেজে পড়ি তখন আমার লেখালেখি শুরু হয়। তো আমার যে আসল নাম মহিউল ইসলাম, এই নামে আমি হচ্ছে কলেজে ফার্স্ট ইয়ারে থাকতে আমার কবিতা বের হয় পত্রিকায়। কবিতা বের হওয়ার পরে তখন আমি আর একটু লাজুক ছিলাম। তো পত্রিকায় কবিতা বের হওয়ার পরে আমার বন্ধুরা আমাকে এক ধরনের খেপানোর চেষ্টা করে, সবসময় টিজ করার চেষ্টা করে। হ্যাঁ, তুমি কবি হয়ে গেছো, অমুক তমুক, তোমার চুল লম্বা রাখা উচিত, সাধারণভাবে মানুষ যেভাবে বলে আর কি। তো সেটা হতে হতে তখন আমার এক ধরনের লজ্জা লাগে। আমি আসলে জানাতে চাই না যে আমি এটা লিখছি, আমার এই নামে লিখছি, এই কবিতাটা আমার বা প্রকাশিত হলো। তখন কি ছদ্মনাম দেওয়া হয়? হ্যাঁ, তখন আমি চিন্তা করি যে না, আমাকে একটা ছদ্মনাম খুঁজে বের করতে হবে, যে নামে আমার লেখাটা আমি চালিয়ে যেতে পারবো, পত্রে পত্রিকা আমার লেখা ছাপা হবে কিন্তু কেউ জানতে পারবে না। আমি তখন প্রায় আমার 15-20 দিন আমি চিন্তা করি আমি কি নাম ব্যবহার করব। তখন অহর্নিশি থেকে আমি অহ শব্দটা, অহ মানে দিন এবং নওরোজ হচ্ছে ফার্সি শব্দ, যেটা হচ্ছে বছরের প্রথম দিন। তো পুরো ব্যাপারটাই হচ্ছে বছরের প্রথম দিনের আলো, এরকম একটা অর্থ দাঁড়ায়। তো আমি সেভাবে তখন লেখাটা শুরু করি এবং তারপরে যখন ঢাকায় চলে আসি, ঢাকায় চলে আসার পর ওই লাজুক ভাবটা আমার কেটে যায় এবং ছদ্মনামেই আমার বন্ধুরা আমাকে চিনতে শুরু করে। ঢাকার যে বন্ধুরা, ঢাকার একটা বড় গ্রুপ আছে, আমার বন্ধুদের একটা বড় গ্রুপ আছে, তাদের সঙ্গে আমাদের পরিচয় ঘটে। তো তারা সবাই আমাকে এই নামে রাখে এবং আমার সার্টিফিকেটের যে নামটা, সেই নামটা তখন চাপা পড়ে যায়। যদিও বর্তমানে এখন আমার দুইটা নামই আমার আইডি কার্ডে আছে, একটা হচ্ছে আসল নাম আর একটা হচ্ছে পেইন নেম হিসেবে আমার অহনরজ নামটি আছে। এই হচ্ছে গল্প এবং ওই নামটাই শেষ পর্যন্ত থেকে গেছে। বাহ, চমৎকার একটি গল্প। আমরা জানি যে আপনি এখন জার্মানির যেহেতু অধ্যয়নরত আছেন, সো একটু জানতে চাই জার্মানির যে কবিতার বিষয়গুলো রয়েছে এবং বাংলাদেশের কবিতার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? সেটা যদি সমকালীন জায়গা থেকে আপনি বলেন, সমকালীন জায়গা থেকে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জার্মান সমকালীন কবিতার মূল বর্তমান আমার পড়া থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মানুষের যে একাকিত্ব, মানুষ প্রচণ্ড পরিমাণে একাকিত্বে ভোগে আর কি সে দেশে, সেইটা খুব বেশি প্রতিফলিত হয়। আর একটা ব্যাপার হচ্ছে মানুষের যেই জার্মানিতে আপনি সবাই হয়তো জানে যে রিসেন্টলি অভিবাসনের একটা বড় চাপ গেছে, সিরিয়া থেকে বড় একটা জনগোষ্ঠী জার্মানিতে মাইগ্রেট হয়েছে, তারপরে হচ্ছে ইউক্রেন থেকে একটা বড় একটা গোষ্ঠী মাইগ্রেট হয়েছে এবং এই অভিবাসনের যেই অস্থিরতা মানুষের ভেতরে জনমনে, সেইটা আমরা সাহিত্যে দেখতে পাই, যেটা বাংলাদেশে নেই। হ্যাঁ, বাংলাদেশে এবং আরেকটা বড় যে পার্থক্য, বাংলাদেশের কবিদের ভেতরে যেই বা বাংলা ভাষার কবিদের ভেতরে যে পরিমাণ রোমান্টিসিজম বা রোমান্টিকতা, সেই ব্যাপারটা জার্মান সমকালীন কবিতায় বা জার্মান ক্লাসিক কবিতায়ও আমি তুলনামূলক কম দেখি। রাইনার মারিয়া রিলকে নামে জার্মানির একজন বড় কবি আছেন আর কি, আমাদের জীবনানন্দ দাশ যেভাবে বড় খুব পঠিত, সেরকম রাইনার মারিয়া রিলকেও খুব পঠিত। তো ওনার যেই রোমান্টিকতা আর আমাদের জীবনানন্দ দাশের যে রোমান্টিকতা, এটার আকাশ পাতাল তফাৎ। তো সেই জায়গা থেকে আমি রোমান্টিকতার জায়গা থেকেও একটা বড় তফাৎ আমি আসলে দেখতে পাই।
আচ্ছা, কিন্তু আপনি যে শুরুতে যে কথাটা বললেন যে ওখানকার মানুষরা অনেক বেশি একাকিত্বে ভোগেন, যেটার কারণে হয় ডিপ্রেশন, এনজাইটি, স্ট্রেস। বাংলাদেশের মানুষের মধ্যেও তো দেখা যায় যে এনজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস। সো একটু কি মিল খুঁজে পাচ্ছেন কিনা এখনকার জেনারেশনের মধ্যে স্পেশালি? আমার মনে হয় না যে আমি মিল খুঁজে পাচ্ছি, কারণ জার্মানিতে, বিশেষ করে শুধু জার্মানিতে না, ইউরোপে আমি আমার জীবন দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যখন শীতের সময় আসে, এই শীতের যে বিরান, আপনার যে প্রকৃতির যে বিরান, চারিদিকে সাদা শুভ্র, চারিদিকে সাদা শুভ্র ধূসর, এই যে ধূসর প্রকৃতির যে একটা ব্যাপার, সেটাই আপনার ভেতরে, আপনার অন্তঃকরণে, আপনার অবচেতনেই আপনাকে এক ধরনের একটা মেলাঙ্কলি তৈরি করে এবং এক ধরনের একাকিত্ব তৈরি করে, এবং সেখানে লোক সংখ্যা কম। আপনি এখন এখান থেকে বেরিয়ে ঢাকার কারওয়ান বাজারে হাঁটবেন, আপনাকে হাজারটা লোক, এবং সেখানে একটা লোকের সঙ্গে আপনি গল্প জুড়ে দেবেন, কোনো সমস্যা নেই, সে তার পরিবারের সকল গল্প আপনাকে বলবে। কিন্তু ইউরোপের মানুষ, তারা হচ্ছে অনেক রিজার্ভ, তারা কথা বলতে চায় না, কেউ কারোর সঙ্গে কমিউনিকেট করে না, তো সেইটার একটা প্রভাব আছে। আপনি যে কথা বলেছেন, অবশ্যই আমাদের দেশে সেটা তো আছেই, মানুষ অনেক স্ট্রেসে ভোগে, অনেক তাদের প্রবলেম আছে, কিন্তু ইউরোপের মানুষের যেই ধরনের একাকিত্ব, সেই একাকিত্ব আর এই একাকিত্বের মধ্যে অনেক অনেক তফাৎ আছে। আচ্ছা, আমরা আপনার কণ্ঠে এখন একটা কবিতা শুনতে চাই। কবিতাটির শিরোনাম একা হলে অকারণে। এটা হচ্ছে আমার এই সম্প্রতি প্রকাশিত সান্ধ্য সনেট থেকেই পড়ছি। হে সুদীর্ঘ রাত্রি, জল অন্ধকার, আবার আমাকে খোলো, খুঁজে দেখো সব আমার অরূপ দেহ, নীরবতা মোহ, ছেনে দেখো সবখানে মাথার গহীনে, মধুর চাকের মতো সূর্যমুখী যত হেলে আছে ঢেউতলা স্রোতের ভেতরে, যত অতলতা রাতের আধার হয়ে চোখের জানালা ভেঙে ঢুকে গেছে ধীরে, তাদের নিকটে দেখো পিপাসা তাড়িয়ে শুয়ে আছে অবিরাম ভাষাহীন স্বরে। কি বা হবে শুধু ভেবে মাস্তুলের পরে, কেন চাঁদ লেগে থাকে নরম শরৎ নরমে, কেন শুধু একা হলে পরিযায়ী লাগে, কি বা হবে শুধু শুধু অকারণ ভেবে। বাহ, চমৎকার, ধন্যবাদ আপনাকে। খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আগামীতে এই ধরনের ভালো ভালো বই দর্শকদের আরো উপহার দেবেন, স্পেশালি পাঠকদেরকে উপহার দেবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।